Friends, am I audible? Konkona? Yes, I am audible. Visible. আজ একটু কথা বলবো আজকে সাবজেক্টে রেখেছি কি করে ইমেজ বিল্ড আপ করতে হয়। সুশোভন, কি করে ক্রিমিনালসরা সমাজসেবী সাজে, কিভাবে ক্রিমিনালসরা পলিটিশিয়ানস, কিভাবে নিজেদের ইমেজ বিল্ড আপ করে এবং জনগণকে ধোঁকা দেয়, ইমেজ বিল্ড আপ করে। এইটা সহজ করে বলবো আজকে। আপনারা দেখেছেন এখন আমি একটা বলছি যেটা প্রায় 1 সেঞ্চুরি আগে আমাদের এই বঙ্গদেশে একটা খুব ভালো ওষুধ আবিষ্কার হয়েছিল। ওষুধটা আবিষ্কার করে এক বাঙালি ইউএন ব্রহ্মচারী, ইউরিয়া স্টিবামিন। পৃথিবীতে প্রথম একটা কালাজ্বরের ওষুধ আবিষ্কার হয়েছিল এই বঙ্গদেশ থেকে, বাঙালির নিজস্ব ল্যাবরেটরিতে। আমাদের এনআরএস মেডিকেল কলেজের যে আগের যে ক্যাম্পাস, যখন এটা মেডিকেল স্কুল ছিল ব্রিটিশ যুগে, 1 শতাব্দী আগে ইউএন ব্রহ্মচারী এই ক্যাম্পাসে ইউরিয়া স্টিবামিন সেই সময় বহু লক্ষ মানুষকে বাঁচিয়েছিল ইউরিয়া স্টিবামিন। আর 1 শতাব্দী পরে আমাদের এই বঙ্গদেশে আর একটা আবিষ্কার হয়েছে, ভ্যাকসিন। ওয়েস্ট বেঙ্গলে একটা ভ্যাকসিন তৈরি হয়েছে, করোনা ভ্যাকসিন। গর্বে বুক ফুলে যাচ্ছে আমাদের। ওয়েস্ট বেঙ্গল মেড আইএএস হ্যাজ প্রডিউসড এ করোনা ভ্যাকসিন। অসাধারণ কৃতিত্ব আমাদের বাঙালিদের, একদম গর্বে বুক ফুলে যাচ্ছে। কিভাবে এই লোকগুলো ইমেজ বিল্ড আপ, হাউ দিস পারসনস ইমেজ বিল্ড আপ ইমেজেস। দেখো, এই মানুষটা যখন ফলস আইএস এর প্যাড নিয়ে ঘুরে বেড়াতো, ব্যাচ নিয়ে ঘুরে বেড়াতো, হ্যাঁ, বাতিওয়ালা গাড়ি সবার সামনে কলকাতার বুকে, অ্যাজ এ হাই অফিসার অফ দ্য কলকাতা কর্পোরেশন, এবং অনেক নেতাদের সঙ্গে, মন্ত্রীদের সঙ্গে ছবি আছে। হ্যাঁ, ভ্যাকসিন আবিষ্কার করেছে। এবং দেখো তার ইমেজটা কিভাবে বিল্ড আপ হয়েছে। একবার এই আইএএস অফিসার দলবল নিয়ে এই গভর্নমেন্টের বড় বড় গাড়িতে আর পাইপ লাইনে তেল চুরি ধরতে পারে। সেই তেল চুরির যে উনি ধরেছেন সেইটা অডিও ভিজুয়াল একদম মিডিয়াতে, ছবি সহ মিডিয়াতে, প্রিন্টেড মিডিয়াতে প্রকাশিত। ভদ্রলোকের নাম ছড়িয়ে পড়ল, ভদ্রলোকের ইমেজ বিল্ড আপ হলো। পেছন থেকে ব্যাকিং ছিলই, পলিটিক্যাল ব্যাকিং ছিলই। এই হচ্ছে ইমেজ। অর্থাৎ এই দেবাঞ্জন দেখিয়ে দিয়েছে কিভাবে ইমেজ বিল্ড আপ করতে, এবং ইমেজ বিল্ড আপ করতে গেলে কি কি লাগে। পেছন থেকে একটা পলিটিক্যাল ব্যাকিং লাগে, মিডিয়ার সাহায্য লাগে, আর ডেফিনেটলি এই ক্রিমিনালদের মাথায় কিছু তো বুদ্ধি থাকতেই হবে। অভিনয় করতে গেলে কিছু বুদ্ধি লাগে। খুব ভালো করে দেখবেন, একদম একইভাবে গান্ধী নেহেরুদের কিন্তু ইমেজ বিল্ড আপ হয়েছিল, একইভাবে জ্যোতি বসুদের ইমেজ বিল্ড আপ হয়েছিল, একইভাবে কমরেডদের সমস্ত ইমেজ বিল্ড আপ হয়েছিল। আমি একটু ছোট ছোট করে বলবো আজকে, কারণ আমি চাই আপনারা ক্রিটিক্যালি এগুলো ভাজার চেষ্টা করুন। শুধু ওই সবকিছু মুখস্থ করে হয় না, একটু বুঝতে হয় হাউ দ্য ইমেজ ইজ বিল্ড আপ। হ্যাঁ, একটা ক্রিমিনালকে কিভাবে সাজাতে হয় পলিটিশিয়ান, একটা ক্রিমিনাল কিভাবে সোশ্যাল ওয়ার্কার হচ্ছে, ইমেজ বিল্ড আপ। এই ইমেজ বিল্ড আপ আপনারা জানেন, এই একই জিনিস দেবাঞ্জন যেটা করেছে, যেভাবে যে বিভিন্ন সাহায্য নিয়ে একইভাবে গান্ধী তৈরি হয়েছে। আমি মোহনদাস করমচাঁদ গান্ধীর ডিএনএটা কিন্তু একটা খুব রহস্যজনক। বায়োলজিক্যাল মাদারকে আমরা চিনি, বায়োলজিক্যাল ফাদার কিন্তু খুব রহস্যাবৃত। পরে একদিন আলোচনা করব, বহু আগে ইঙ্গিত দিয়েছি। মনে রাখবেন, রাধাকৃষ্ণদের কিন্তু বায়োলজিক্যাল ফাদার ইজ নট দ্য লিগ্যাল ফাদার, এটা উনি স্বীকার করেছেন। রাধাকৃষ্ণন তার বায়োগ্রাফিতে লিখেছেন, তার একদম, এবং তারা যারা অনেকে বায়োগ্রাফি লিখেছে, এবং তার রাধাকৃষ্ণের কিন্তু বায়োলজিক্যাল ফাদার ইজ ডিফারেন্ট ফ্রম দ্য লিগ্যাল ফাদার। মাদার ইজ নো।
যেমন সঞ্জয় গান্ধীর বায়োলজিক্যাল ফাদার ইজ ডিফারেন্ট, অনেক আছে। মোহনদাস করমচাঁদ গান্ধী কিন্তু এই জিনিসটা মনে রাখবেন, মোহনদাস করমচাঁদ গান্ধী যখন ইংল্যান্ডে ব্যারিস্টারি করতে গেছেন, তার টাকা এসছে কিন্তু নট ফ্রম হিজ ফ্যামিলি, একটা মুসলিম ফ্যামিলি থেকে। এবং যখন উনি সাউথ আফ্রিকাতে গিয়েছেন নাকি ওকালতি করতে, এই ওকালতিটা কিন্তু অদ্ভুত। হি ওয়েন্ট টু দ্য সাউথ আফ্রিকা অ্যাজ এ প্লিডার অফ এ কোম্পানি অফ দ্যাট মুসলিম ফ্যামিলি। এবং এখানে সব রটানো হয়েছে ভারতবর্ষে, উনি নাকি ওখানে ফ্রিডম ফাইট করেছেন, ফ্রিডম ফাইটার। বেসিক্যালি হি ওয়াজ দেয়ার এ ভলেন্টিয়ার in the voluntary force allied to British Army as a major. যে ব্রিটিশ আর্মির ভলেন্টারি মেজর ছিল, তার কাজ ছিল টু হেল্প দ্য ব্রিটিশ আর্মি এগেনস্ট দ্য ফ্রিডম ফাইটার্স অফ দি সাউথ আফ্রিকা। এবং সেটাই, হ্যাঁ, উনি কিছু কাজ করেছেন। ইন্ডিয়া থেকে যারা মাইগ্রেট করেছিল লেবার্সদের জন্য, উনি কিছু কাজ করেছিলেন। দ্যাট ডাজন্ট মিন হি ওয়াজ এ ফ্রিডম ফাইটার দেয়ার। এবং সেই মানুষটাকে ব্রিটিশরা নিজের স্বার্থে কিভাবে নিয়ে আসছে, ইমেজ বিল্ড আপ হচ্ছে। এই গান্ধী রিয়েলি বেশি পাশ করেছিল না ও অনারারি সার্টিফিকেট পেয়েছিল, এটা নিয়ে একটা রহস্য আছে। দেখো জেন্টেলম্যানস ব্যারিস্টার সার্টিফিকেট, হ্যাঁ, পাশ করার সার্টিফিকেট না জেন্টেলম্যান। যেমন আমাদের দেশে কিছু কিছু কোয়াক ডাক্তার 10 বছর 20 বছর কারো আন্ডারে, 500 ডাক্তারের আন্ডারে কোয়াক ডাক্তারি করে, তারপর নিজেরা ডাক্তার লিখতে শুরু করে, ডাক্তার প্যাড ছাপিয়ে সে ডাক্তার হিসেবে প্র্যাকটিস করে। ইংল্যান্ডেও এরকম ব্যারিস্টারের কিছু ব্যারিস্টারকে ডিনার খাওয়ালে ওরা প্যাডে একটা সার্টিফিকেট দেয়। দ্যাট সার্টিফিকেট ইজ কল্ড দ্য জেন্টেলম্যান সার্টিফিকেট। খুব সম্ভবত গান্ধী এবং নেহেরুদের এই সার্টিফিকেটটা হচ্ছে এরকম ব্যারিস্টারের সার্টিফিকেট, জেন্টেলম্যান সার্টিফিকেট, যেটা সুরেশ আমি বারে বারে বলেন। এবার আসছি আমি, এবার বিল্ড আপ। এবার ভারতবর্ষে তো অগ্নিযুগ শুরু হয়ে গেছে, মহারাষ্ট্রে শুরু হয়ে গেছে অগ্নিযুগ, পাঞ্জাবে, বেঙ্গলে। তো এই অবস্থায় একটা গান্ধীর প্রয়োজন ছিল, শান্তির বাণী, নন ভায়োলেন্সের বাণী, নতুন ভারতবর্ষের নতুন বুদ্ধ, এটা তো তৈরি করতে হবে। তাহলে ব্রিটিশ ইন্টারেস্ট সার্ভ হবে কি করে? এই সময় গান্ধীকে তুলে আনা হচ্ছে। কিভাবে তুলে আনা হচ্ছে? গান্ধীর ইমেজ বিল্ড আপ হচ্ছে, ইউরোপিয়ান মিডিয়া, ব্রিটিশ ইন্ডিয়ান মিডিয়া, গান্ধীর ইমেজ বিল্ড আপ হচ্ছে, অ্যাপোস্টল অফ পিস, নন ভায়োলেন্স বিল্ড আপ হচ্ছে। এবার গান্ধীকে তুলে আনা হচ্ছে। নেগোসিয়েট কে করছে? গোখলেজি। গোখলেজি, হ্যাঁ, লয়াল, লয়াল ব্রিটিশ সঙ্গে যিনি লয়াল, ওনার একটা থিওরি আছে কি একটা লয়াল, ওনার একটা থিওরি আছে, মানে ইন্ডিয়া উইল রিমেইন লয়াল টু ব্রিটিশ ফর এভার উইথ সাম অটোনমি, রিমেইন, থিওরি আছে ওনার। কিন্তু পণ্ডিত মানুষ গোখলেজি, ইন্ডিয়ান ইকোনমির খুব ভালো ভালো কাজ আছে। যাই হোক, তার শিষ্য হচ্ছে গান্ধী। এই গান্ধী তুলে আনা হচ্ছে। এবং দেখুন, সাউথ আফ্রিকা থেকে ইন্ডিয়ান কোস্ট স্টেট আরব সাগর দিয়ে আসতে কখনটা লাগে? জাহাজে করে সামনে, খুব সামনে, অ্যারোবিয়ান, সাউথ আফ্রিকার কোস্ট থেকে আরব সাগর ক্রস করলেই আমাদের ইন্ডিয়ার ওয়েস্টার্ন কোস্ট। বহু সেঞ্চুরি ধরে এই নেভিগেশন চলছে। তা কিন্তু করা হলো না। ওনাকে সাউথ আফ্রিকা থেকে তুলে ইংল্যান্ডে পাঠানো হলো। ইংল্যান্ডে গেলেন, তুলে আনা হলো, সেখানে অনেকে সাইজ করা হলো, ট্রেনিং দেওয়া হলো। সেই গান্ধীর ড্রেস চেঞ্জ করা হলো, প্যান্ট শার্ট কোটের ড্রেস চেঞ্জ হয়ে গেল। ওনাকে ফকির বানানো হলো, হাফ নেকেড ফকির, ধুতি পতুয়া পরানো হলো, ভারতীয় সাধুর বেশ পরানো হলো। সেই সাধুকে ভারতবর্ষে ইম্পোর্ট করা হলো। ভারতবর্ষের মানুষ উইথাউট স্ক্রুটিনি সাধুর বেশকে অ্যাকসেপ্ট করল, তাকে সাধু বলে স্বীকার করল। এটা ভারতবর্ষের এটা যুগ যুগ ধরে প্রথা আছে, যে কোনো সাধুর বেশের মানুষকে আমাদের দেশের গ্রামাঞ্চলের মানুষ, সাধারণ মানুষ, বাড়ির মেয়েরা সাধু হিসেবেই ঘরে স্থান দেয়, আবার ঘরের মধ্যে ঢুকিয়েও যায়, পুজো করে উইথাউট স্ক্রুটিনি, তার নাম ধাম জানার কোনো চিন্তা করে না। এই গান্ধীর প্রতিস্থাপনা হলো ভারতবর্ষে। তারপর তো অনেক মার্ডার হলো, অনেক সত্যিকারের প্যাট্রিয়টসকে খুন করা হলো তার স্থান তৈরি করার জন্য। এ হচ্ছে গান্ধীর উত্থান। সাধু সাজানো হলো, হাফ নেকেড ফকির। এই হাফ নেকেড ফকির অ্যাকচুয়ালি কি? হোয়াট ইজ দিস?
ব্রহ্মচারিণী এই হাফ নেকেড ফকির তৈরি হলো। আমি বলি সেই জন্য গান্ধী ইজ দ্য বেস্ট প্রোডাকশন ইন দ্য ফ্যাক্টরি অফ দ্য ব্রিটিশ ডিপ্লোম্যাটিক ইঞ্জিনিয়ারিং। Gandhi is the best production is the best and finest production in the British diplomatic engineering. Best production, the finest, man of non-violence, peace, love. আমি একদম ব্রহ্মচারিণী তোমাদের এই একদিন একটু পড়াবো, কারণ এই নন ভায়োলেন্স নিয়ে, অহিংসা নিয়ে অনেক বড় বড় বই আছে, অনেক বড় পণ্ডিতদের। আমি সহজ করে বোঝাবো হোয়াট ইজ হাউ দিস টার্ম হ্যাজ বিন মিসইউজড অ্যান্ড পয়জন। খুব সহজ করে একদিন বোঝাবো এই নন ভায়োলেন্স, ভায়োলেন্স, হিংসা অহিংসা তত্ত্বটা একদিন বোঝাবো খুব সহজ করে। আমার একটা বইয়ে ছোট করে লেখা আছে, আমি বোঝাবো একটা অ্যাকচুয়ালি কিভাবে খেলা হয়েছে এই শব্দগুলো নিয়ে, ভারতবর্ষের সর্বনাশ করা হয়েছে। এইবার দেখো সেই লোকটা কিন্তু আসল রূপটা কি। এই লোকটা কিন্তু জীবনের প্রথম দিন থেকে একদম প্যান ইসলামের এজেন্ট, প্রথম দিন থেকে। যে লোকটা প্রথম বিশ্বযুদ্ধের সময় ভারতবর্ষের বিভিন্ন উত্তর ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ব্রিটিশ আর্মির জন্য সেনা রিক্রুট করেছে, সে লোকটা কি করে ম্যান অফ নন ভায়োলেন্স হয়? হ্যাঁ, সাউথ আফ্রিকায় যে লোকটা ব্রিটিশের আর্মির ইউনিফর্ম পরে অ্যাজ ভলেন্টিয়ার, অ্যাজ মেজর রোল প্লে করেছে, হাউ দ্য ম্যান ইজ দ্য অ্যাপোস্টল অফ নন ভায়োলেন্স। আমাদের মাথায় কি টুপি পরানো হলো, বুঝতে পেরেছো? গান্ধীকে ওই হাফ নেকেড ফকির বানিয়ে একটা হাঁটুর উপরে একটা ধুতি আর একটা ফতুয়া, অধিকাংশ সময় খালি খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে, ভারতবর্ষের ফকির সাধু। আমি কয়েকটা জায়গা দেখাচ্ছি কি চতুরভাবে ভারতবর্ষকে ধোকা দেওয়া হয়েছে। এটা মানতেই হবে, ব্রিটিশের এটা অসাধারণ কৃতিত্ব এবং গান্ধীরও কৃতিত্ব। সে অভিনয়টা তিনি করতে পেরেছে, তাকে মিডিয়া হেল্প করেছে, ইমেজ বিল্ড আপ হয়েছে। ব্রিটিশ কন্ট্রোল ইন্ডিয়ান মিডিয়া এবং ব্রিটিশ ইউরোপিয়ান মিডিয়া ইন ইউরোপ, তার ইমেজ বিল্ড আপ হয়েছে। এবার দেখো আমি ছোট কয়েকটা আমি আমি এ নিয়ে কয়েক ঘন্টা বলা যায়। আমি ছোট কয়েকটা একদম আমি ডকুমেন্ট থেকে কয়েকটা কথা বলবো। আচ্ছা, আপনারা জানেন এই গান্ধীবাজ ইনস্ট্রুমেন্ট অ্যাকচুয়ালি গান্ধীকে দিয়েই তো ব্রিটিশ করালো। 1938-39 কংগ্রেসের মধ্যে সুভাষ বোসের অবস্থানটাকে মিজারেবল করা, হি ওয়াজ কম্পেলড টু রিজাইন, এন্ড তারপরে কংগ্রেস থেকে ওনাকে বহিষ্কার করা হয়েছে। কারণ কংগ্রেসের মধ্যে সুভাষ বোসের অবস্থান অ্যাজ কংগ্রেস প্রেসিডেন্ট was injurious to the interest of the British and injurious to the interest of the Gandhi Nehrus. এই সরিয়ে দেওয়া হলো, তাই তো? এবার 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 দেখুন, কাম টু 1945 সিন পাল্টে গেছে। যুদ্ধের সময়ও কিন্তু নেহেরু গান্ধী অল এগেনস্ট আইএনএ আপ টু 45, কিন্তু 45-এ আইএনএ ট্রায়ালের প্রেক্ষাপটে যখন ভারতবর্ষ উত্তাল, নেতাজি এবং আইএনএর প্রশংসা উত্তাল, তখন গান্ধী নেহেরুর আপনারা শুধু আপনি ভোল পাল্টানো শুরু দেখুন, ওভারনাইট ভোল পাল্টানো, কিভাবে পর্দার সামনে একটা কাজ করছে, পর্দার পেছনে একটা কাজ করছে। আমি দেখাচ্ছি। মোহনদাস করমচাঁদ গান্ধী পর্দার সামনেই উনি সুভাষ বোসের প্রশংসা করছেন। ব্রিটিশ একটা জায়গায় নোট দিয়েছে, কারণ আইএনএ এবং সুভাষ বোস যা পপুলার, এই অবস্থায় এই পপুলার ওয়েবের এগেনস্টে কোনো পলিটিশিয়ান যে অ্যাসপিরেন্ট, যে জীবনের রাজনীতিতে উন্নতি করতে চায়, কেউ এই স্রোতের বাইরে যেতে চায় না। গেলে সেটা রিস্ক, সুইসাইড, কেউ সেই স্রোতের এগেনস্টে যাবে না। গান্ধী দেখো, গান্ধী পর্দার সামনে নেতাজির প্রশংসা করছে। কি কত প্রশংসা, প্রিন্স অফ প্যাট্রিয়টস, অনেক কথা। নেতাজি ভারতবর্ষের যে কি হিন্দু মুসলিম ঐক্য, হিন্দু মুসলিম শিখের ঐক্যের প্রতীক, কখনো বলছেন প্রিন্স অফ প্যাট্রিয়টস, কত প্রশংসা। এটা হচ্ছে জনগণকে প্লিজ করার জন্য, ভাব দেখাচ্ছে দেখো তোমাদের মতো আমিও সুভাষের
প্রশংসায় পঞ্চমী। এটা হচ্ছে পপুলার স্ট্যান্ড, পাবলিককে অ্যাড্রেস করা, পাবলিককে খাওয়ানো। এই লোকটাই দেখো, এই লোকটাই পর্দার পেছনে কি করছে। আমি একটা ব্রিটিশ ইন্টেলিজেন্সের একটা ফাইল কোট করে দিচ্ছি, ফাইলটা কোট করি, তোমরা ওটা আমি দিয়ে দিয়েছি আমার কোন ভলিউমটা, নেতাজি সুভাষচন্দ্র বিতর্ক তথ্য, একটা ডকুমেন্ট আমি পেয়ে গেছি ন্যাশনাল আর্কাইভসে, ফোর্টনাইটলি রিভিউ ব্রিটিশ ইন্টেলিজেন্স অন আইএনএ। এই ফাইলটা হচ্ছে 1945 সেপ্টেম্বরের, হোম ডিপার্টমেন্ট ইন্টেলিজেন্স। আমি আগে একটু কোটটা করে নিই, পেজ নাম্বার 55। অ্যাকর্ডিং টু ইনমেটস ইন আশ্রম ইন ওয়ার্ধা, Gandhi strongly disapproves of the courtiers' unthinking glorification of INA and its implied approval of violence. অর্থাৎ আশ্রমের মধ্যে গান্ধী প্রচন্ড বিদ্রুপ করছেন এই আশ্রমাইটসদের, তোমরা এই আইএনের এত প্রশংসা করছো কেন? আইএনের প্রশংসা করলে ভায়োলেন্সের প্রশংসা হয়, গান্ধীর ডক্ট্রিনের প্রশংসার বিরুদ্ধে যায়। এবার গান্ধী, দে হ্যাভ সেড, ওয়াজ ইন গ্রেট মেন্টাল এজিটেশন, গান্ধী প্রচন্ড দুশ্চিন্তা হচ্ছে বিফোর দি ডিপার্চার টু কলকাতা, কলকাতা আসতে হবে। এবার কলকাতা যাওয়ার আগে আশ্রমকে উনি সাইজ করছে যে তোমরা এত প্রশংসা করছো আইএনএ সুভাষ বোসের, তাহলে আমার গান্ধীবাদের কি হবে। হ্যাঁ, এবার কারণ এখানে কলকাতা আসতে হবে, কলকাতার ব্যাপারটা এবার সেই কলকাতার মধ্যে সেই বেলেঘাটায় আসবে, সেই তার আগের ঘটনা। এবার আরেকটা সেন্টেন্স পড়ে দিচ্ছি আমার, সেবাগ্রাম, আচ্ছা, আর ক্যালকাটা, and left an unmistakable impression in Sevagram that a fast would be undertaken unless members of the working committee agreed to retain their faith in non-violence and make this clear in their public utterances. এবং উনি থ্রেট করছেন কংগ্রেস ওয়ার্কিং কমিটিকে আবার রেজলিউশন পেশ করতে হবে, তৈরি করতে হবে, গিভিং ফেথ অন নন ভায়োলেন্স, তা নাহলে তিনি অনশন শুরু করবেন, থ্রেট করছে। হ্যাঁ, ইট ইজ স্টেটেড দ্যাট ইট ওয়াজ আন্ডার গান্ধীজ পার্সোনাল ইনস্ট্রাকশন দ্যাট, আচ্ছা, ধর্মাধিকারী undertook the direction for the students' procession in Nagpur 27. Then INA Day was being observed there. Instruction, yes, direction for the students' procession. এইবার কারণ ছেলেরা চাইছে আইএনএ ডেতে নাগপুরে একটা প্রসেশন করছে, এতে প্রসেশনটা না হয় সেই ডিরেকশনটা দিচ্ছেন উনি উনি ধর্ম অধিকারীকে। এটা এবার এটা হচ্ছে সেপ্টেম্বরের ঘটনা, এটা হচ্ছে রেকর্ড অফ দি ব্রিটিশ ইন্টেলিজেন্স। এবার ঠিক তারপরে 46-এর ফেব্রুয়ারি একটা চিঠি, এই চিঠি যাচ্ছে গান্ধীর আশ্রম থেকে, কোথায় যাচ্ছে? ইউএসএ তে। সেই চিঠির কি উদ্দেশ্য? সেই চিঠিতে গান্ধীর আশ্রম থেকে চিঠি যাচ্ছে ইউএসএ তে, যে ইউএসএ যেন শীঘ্রই ভারতবর্ষে একটা কিছু ব্যবস্থা করে, শীঘ্রই ব্যবস্থা না করলে যদি সুভাষ বোস ফিরে আসে তাহলে কংগ্রেসেরও ক্ষতি, ব্রিটিশেরও ক্ষতি। এই চিঠিটা বহুবার পড়েছি, এটা আমি বহু জায়গাতে আছে, বহুবার কোট হয়েছে, এটা 54 পেজে। এই চিঠিটার আমরা কপি পেয়েছি প্রিন্সটন ইউনিভার্সিটির মার্কস লাইব্রেরি থেকে। এবং এখানে অর্থাৎ গান্ধী জানেন সুভাষ বোস বেঁচে আছে। ইন 1946 জুলাই, ইয়েস জুলাই, সেই চিঠি করছেন আমেরিকাকে, তোমরা শীঘ্রই একটা কিছু ব্যবস্থা করো, সুভাষ বোস ফিরে এলে আমাদেরও ক্ষতি, সবারই ক্ষতি। এই হচ্ছে এই গরম জলটা দেখি, গরম জলটা, এই হচ্ছে গান্ধী। গান্ধীর সামনে একটা মুখ আর পর্দার পেছনে একটা মুখ, এই হচ্ছে এরা, এই হচ্ছে গান্ধী। হ্যাঁ, আমি প্রশ্ন দেখে নিই। সেবাগ্রাম, গান্ধী এতবার নমিনেটেড হওয়ার পরেও নোবেল কোনো পেলেন না। গান্ধী wrote this letter through Louis Fisher to USA. Actually, মনে রেখো দীপঙ্কর, Louis Fisher was a very big media person.
And he was the disciple of Gandhi one time. He was very close to White House in USA. Actually, he was moving in the world as an ambassador of USA. And he was the secret link between USA and Gandhi. USA and Gandhi. And that letter, I mean, বোঝাবো how this letter was discovered. This was a classified letter, secret. This was discovered in late 90s. We got it. One day I will discuss that how we received that letter. Copy. এবার আসছি এইভাবে ইমেজ বিল্ড আপ করতে হয়। আজও পর্যন্ত সেই গান্ধীর ইমেজ কিন্তু মিডিয়া দিয়ে বিল্ড আপ হয়ে চলেছে, হাফ নেকেড ফুটেজ। অহিংসা আর Gandhi wrote this letter. Actually, Gandhi wrote this letter. সেই চিঠি এখনো পর্যন্ত আমি পাইনি। গান্ধী যে রোডটা, এই সঙ্গে আরেকটা চিঠি গেছিল ওনার শিষ্যা, সেই চিঠিটা আমি এটা মেনশন করলাম। গান্ধী একটা লেটার লিখেছিল along with this letter still now classified, I think. সেটা সেই চিঠিটা কোথাও এখনো পর্যন্ত লুকোনো আছে বা হারিয়ে গেছে। এই চিঠিটা লিখেছিল ওনার পার্সোনাল সেক্রেটারি। হ্যাঁ, আচ্ছা, আর কার কি চিঠি আছে? হ্যাঁ, ভারতের খিলাফত আন্দোলন, ইয়েস, একদম প্রথম দিন থেকে খিলাফত আন্দোলনের সময় বহু হিন্দু খুন হয়েছিল কেরালাতে, বেঙ্গলে, বিহারে। গান্ধী একটা উচ্চারণ করেনি। মুসলিম মিলিটেন্টস কিল মেনি হিন্দুস, রেপ মেনি হিন্দু মা বোনদের। গান্ধী একটা কথা বলেন। অনেক সন্ন্যাসী খুন হয়েছে, উনি একটা কথা বলেনি। Gandhi was modeled as a saint with a similar look and feels, yes, এখন ধোঁকা দেওয়ার জন্য তাকে তৈরি করা হয়েছিল। হ্যাঁ, ভারতের সাধু বেশে কাউকে সবাই, সেজন্য বলি তো আমি সবসময় উইথ স্ক্রুটিনি রিসিভ করবে এনি পার্সন। স্বামীজি ও রামকৃষ্ণকে গ্রহণ করেছিলেন আফটার প্রপার স্ক্রুটিনি। স্বামীজি রামকৃষ্ণকে উইথ স্ক্রুটিনি কিন্তু গ্রহণ করেননি। শাহানা পৃথিবীতে কখনো কাউকে অ্যাকসেপ্ট উইথাউট স্ক্রুটিনি অ্যাকসেপ্ট করবে না, তার সাধু বেশি থাকার যাই থাক, স্ক্রুটিনি। এবার আমি আসছি একদিন অহিংসা আর হিংসা নিয়ে বলবো। একদিন আমি একটু বলে রাখি। আচ্ছা শাহানা, তুমি তো ম্যাথমেটিক্সের, খুব চিন্তা করে দেখো তো, অনেকে তো অনেক বই লিখেছে, খুব ঠান্ডা মাথায় রাখো। আচ্ছা, অহিংসা এই শব্দটা, ইট ডিনোটস এ মেন্টাল কন্ডিশন। কি বললাম? অহিংসা মেন্টাল কন্ডিশন, হিংসা এটা মেন্টাল কন্ডিশন। হিংসা অহিংসা দুটো শব্দই হচ্ছে মনের অবস্থাকে দেখে, হিংসা অহিংসা। কিন্তু ভায়োলেন্স ডিনোটস এ ফিজিক্যাল কন্ডিশন। কেউ বোমা ছুটছে, অ্যাটম বোমা মারছে, ব্লাস্টিং করছে, গুলি করছে, খুন করছে। ভায়োলেন্সটা হচ্ছে একটা ফিজিক্যাল কন্ডিশন, নন ভায়োলেন্স হচ্ছে অ্যাবসেন্স অফ ভায়োলেন্স। তাহলে একটা ফিজিক্যাল কন্ডিশনের প্রতিশব্দ কখনো মানসিক একটা কন্ডিশনের শব্দ দিয়ে তো রিপ্লেসড হবে না। কারণ ভায়োলেন্স নন ভায়োলেন্স হচ্ছে ফিজিক্যাল কন্ডিশনকে ডিনোট করে। হিংসা অহিংসা মানসিক অবস্থা। গান্ধী অসাধারণ চাতুর্যে এই কনফিউশনটা সৃষ্টি করে। আমি একদিন দেখাবো একটা মানুষ হিংসুক হয়েও অ্যাপারেন্টলি নন ভায়োলেন্ট থাকতে পারে। একটা মানুষ হিংসুক হয়েও অ্যাপারেন্টলি নন ভায়োলেন্ট। গান্ধী অ্যাপারেন্টলি নন ভায়োলেন্ট, নেহেরু অ্যাপারেন্টলি নন ভায়োলেন্ট। বেসিক্যালি লোকগুলো হিংসুক। আবার একটা লোক
ভায়োলেন্ট হয়েও সে প্রেমিক হতে পারে, ভায়োলেন্ট হয়েও সে কিন্তু অহিংসুক হতে পারে। মা যখন ছেলেকে মারে, মা ইজ ভায়োলেন্ট, কিন্তু উদ্দেশ্যটা কি? ছেলের ভালো, ছেলেকে ভালোবেসে। হ্যাঁ, যখন সার্জনরা অপারেশন করছে তার উদ্দেশ্য, যখন বুচারি করছে তার উদ্দেশ্য, যখন খুনি একটা লোককে খুন করে তার সম্পত্তি লোটপাট করছে তার উদ্দেশ্য একদম। সবাই তো রক্ত ঝরাচ্ছে, সবাই শরীরে রক্ত ঝরাচ্ছে, সবার কিন্তু উদ্দেশ্য এক নয়। সুতরাং তোমাকে একটা অ্যাকশনের পারপাস পার্সপেক্টিভ বিচার করতে হবে। হিংসা অহিংসার ক্ষেত্রে আমি ডিসকাস করবো, এখন এটা ছাড়ছি আমি, তোমরা একটু চিন্তা করো। এটা শাহানা একটু চিন্তা করুক, আর আমাদের ব্রহ্মচারিণী কোথায় গেল একটু চিন্তা করুক। হ্যাঁ, সুতরাং গান্ধী অস্ত্র ধারণ করেননি মানে এই নয় লোকটা হিংসুক নয়। আর রামচন্দ্র অস্ত্র ধারণ করেছিলেন বলেই সে কিন্তু হিংসুক নয়। এই জায়গাটা মনে রাখতে। এই আমি এবার আসছি, এবার আরেকটা জায়গায় আসছি। এবার জওহরলাল নেহরু সম্বন্ধে, হাউ হিজ ইমেজ ওয়াজ বিল্ড আপ। এ নন প্র্যাকটিসিং ব্রিফলেস ব্যারিস্টার, হ্যাঁ, ওরও তো ইংল্যান্ডে ওই জেন্টলম্যান সার্টিফিকেট। এই নেহরুকে তো কংগ্রেসে তোলা হলো, একদম বিল্ড আপ করা হলো, একদম। আমি একটা বলি, গান্ধীকে তোলা হয়েছিল টু কাউন্টার দ্য ইফেক্ট অফ দ্য স্বামীজি ফিনোমেনা ইন ইন্ডিয়া and this একদম the effect of the revolutionary activities. নেহরুকে তোলা হলো টু কাউন্টার দ্য ইফেক্ট অফ সুভাষ বোসেস এন্ট্রি ইন্টু ইন্ডিয়ান পলিটিক্স। কারণ সুভাষ বোস ইংরেজি জানা, হাইলি এডুকেটেড পার্সন, তাকে কাউন্টার করতে একটা বিলেত ফেরত লোককে দরকার। এবার জেএন সম্বন্ধে বলি। জেএন এর জন্যই তো গান্ধী আসন তৈরি করেছিল সুভাষ বোসকে সরিয়ে দেওয়া সিন থেকে। উনি একসময় জিন্নাকেও সরিয়ে, জিন্না ওয়াজ কম্পেল টু সাম এক্সটেন্ট, জিন্না ওয়াজ কম্পেল টু লিভ কংগ্রেস। কারণ গান্ধী জিন্নাকে সহ্য করতে পারতেন। কারণ গান্ধীকে যদি জিন্নাকে প্লেসমেন্ট দেওয়া হয় তাহলে নেহরু অবলিভিনে চলে যাবে, জিন্নাকে সরে যেতে হবে। সিচুয়েশন তৈরি করেছিল গান্ধী নেহরু মিলে। আর সুভাষ বোসকেও পরে সরিয়ে দেওয়া হলো, কারণ নেহরু প্রপার প্লেসটি তৈরি করতে। এবং এখানে মেন রোলটা প্লে করেছে সেক্রেট আন্ডারস্ট্যান্ডিং বিটুইন মতিলাল নেহরু অ্যান্ড গান্ধী। আমি একদিন বলেছিলাম হাউ মতিলাল নেহরু বিট্রেড সিআর দাস, একদম গোপন আন্ডারস্ট্যান্ডিং এ ওরা সিআর দাসকে বিট্রে করল। এবার জেন দেখো, ইভিন 45-এর যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত সেই জওহরলাল নেহরু যে প্রকাশ্যে বলে আসছে যে সুভাষ বোস ভারতবর্ষে এলে সে তরবারি নিয়ে রুখে দাঁড়াবে। যেমন কমরেডরা বলতো তারা বন্দুক দিয়ে রুখে দাঁড়াবে, বন্দুক। এবার সেই লোকটার কিন্তু সুর পাল্টে যাচ্ছে প্রকাশ্যে পর্দার সামনে। যখন আইনের ট্রায়াল শুরু হচ্ছে, এবং সুভাষ বোসের প্রশংসায় জনগণ যখন পঞ্চমুখ, নেহরুর কিন্তু একদম ভোল পাল্টে গেল। তার আগের কয়েক মাস আগেও কিন্তু এই নেহরু প্রেস কনফারেন্সে বলেছে, যখন মিডিয়ার লোকেরা জিজ্ঞাসা করেছে সুভাষ বোস যদি ভারতবর্ষে আসে আপনি কি করবেন, তখন কি বলেছে উত্তর, সুভাষ বোস আসতে পারে বাট আন্ডার কন্ডিশনস। আর এই নেহরু এটলিকে গোপনে চিঠি লিখেছে, যখন সে এই লোকটাই যখন লোককে দেখানোর জন্য
আইএনএ ট্রায়ালের সময় আইএনএর ডিফেন্সের জন্য লোক দেখানো, জীবনের প্রথম গাউন পড়েছে, সেই লোকটা কিন্তু সেই সময় এটলিকে চিঠি লিখেছে যে তোমার ওয়ার ক্রিমিনালকে স্ট্যালিন আশ্রয় দিয়েছে, আপনি ব্যবস্থা নেন। এই হচ্ছে সেই নেহেরু। সামনে গাউন পরা সাজ, অ্যাজ ইফ হি ইজ ট্রাইং টু ডিফেন্ড আইএনএ সোলজার্স, আর পেছনে কি করে আইএনএ কে বাঁশ দেওয়া যায়, স্ট্যাব করা যায়, সুভাষ বোসকে ধরিয়ে দেওয়া যায় তার চক্কর। এবার এই নেহেরু একটা ঘটনা দিয়ে আমি একটা কি করে তার 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 কি করে ইজ অ্যাড্রেসিং দ্য পিপল, জনগণের সামনে কিভাবে বলে অ্যাড্রেসিং দ্য পিপল, পিপলকে ধোকা দিচ্ছে কিন্তু পাবলিক পপুলার থাকার জন্য। কারণ ওই একটা কথা বলেছে, ব্রিটিশ ডকুমেন্টে পরিষ্কার লেখা আছে, কোনো পলিটিশিয়ান যে জীবনে উন্নতি করতে চায়, যার স্বার্থ জ্ঞান আছে, অ্যাসপিরেন্ট, সে কখনো এই সময়ে এই আইএনএর যে পপুলার ফ্লো ইমেজ এর এগেনস্টে যাবে না। কিন্তু পরে এরা আইএনএ কে এরা স্ট্যাপ করবে, তাই করেছে। এবার আমি একটা দলিল শুধু ধরে দিচ্ছি। এবার নেহেরু আসছেন কলকাতায় আসছে, ট্রেনে উঠেছেন, কারণ এবং এই যে ডকুমেন্টটা অনেক অনেক ক্ষেত্রে এই ডকুমেন্টটা আপনারা পেয়ে যাবেন, অনেক ক্ষেত্রে নেহেরুর অনেক অনেক কাহিনী, অনেক বই, অনেক করবোরেশন পেয়ে যাবে। আমি ডকুমেন্টটা কোট করছি একজনের, এটা হচ্ছে মুবারক মজদুর, যে এ হচ্ছে ইউপি পার্টিকুলারলি এলাহাবাদ লখনৌ অঞ্চলের এক বাদশা বাড়ির ছেলে, যে ব্রিটিশ যুগে যে বিগ মার্চেন্ট, particularly rice merchant from Burma and Thailand to India, rice merchant. এবং এ খুব নেহেরু, গান্ধী, রাধাকৃষ্ণ, জয়প্রকাশ নারায়ণ, শরৎ বোস সবার খুব কাছে, ওদের কলকাতা পার্ক স্ট্রিট এরিয়াতেও বাড়ি আছে। এইবার জওহরলাল ওর এপিডেভিটটা এই মজদুর মুবারক জাস্টিস খোসলা কমিশনে এসেছিলেন, জাস্টিস মুখার্জি কমিশনে এপিডেভিট করেছিলেন, তখন বয়স হয়ে গেছে। তার একটা পেজ আমি কোট করছি, আমি এই এপিডেভিটটা দিয়ে দিয়েছি মহাকাল কথনের অ্যাপেন্ডিক্সে দিয়ে দিয়েছি, 197 পেজের 6th স্ট্যান্ডার্ডে একটু পড়ে শোনাচ্ছি আমি। যে আমরা ট্রেনে যাচ্ছি কলকাতা, নেহেরুও ট্রেনে উঠেছে। নেহেরু তার আগে কখনো সেকেন্ড ক্লাস টিকিট কেনারও পয়সা ছিল না, এইবার যেহেতু আমি যাচ্ছি সঙ্গে, ওকে সেকেন্ড ক্লাস টিকিটটা কাটতে হয়েছে এবং নিজের পয়সা। এবারে ও সঙ্গে যাচ্ছে দুজন ওর সার্ভেন্ট, ওর সেকেন্ড ক্লাস টিকিট, আর সার্ভেন্টসদের হচ্ছে সার্ভেন্ট ক্লাসের টিকিট ফর এস.ডি. উপাধ্যায় অ্যান্ড হরি, দুজন। এবার সঙ্গে আছে মজদিক মুবারক। ট্রেনটা এসে পৌঁছলো মির্জাপুরের কাছে, মির্জাপুর স্টেশন। মির্জাপুর স্টেশনের কাছে আসার সময় ও দুটো চায়ের অর্ডার দিল, আমার জন্য একটা, নিজের জন্য একটা। চা খেতে খেতে তখনই শুনতে পেল বাইরে স্লোগান উঠেছে, স্টেশনের ট্রেনটা নেমেছে, বলো জওহরলাল কি জয়। এইটা শুনে জওহরলাল খুব উত্তেজিত হয়ে গেটের কাছে পৌঁছে গেছে। গেটের কাছে পৌঁছে গিয়ে নিজে চিৎকার করছে, জওহরলাল নিজে বলছে, চিৎকার করছে জয় হিন্দ। জওহরলালের মুখ থেকে জয় হিন্দ বেরোচ্ছে, জয় হিন্দ, চলো দিল্লি, নেতাজি জিন্দাবাদ। নেহেরু ট্রেনের গেট থেকে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা লোকে তার সমর্থকদের উদ্দেশ্যে বলছে জয় হিন্দ, চলো দিল্লি, নেতাজি জিন্দাবাদ। ট্রেনটা তারপরে স্টার্ট করে দিয়েছি, কিছুক্ষণ চললো এরকম। তারপরে আবারও ফিরে এসে সিটে বসেছে, আবার একটা চায়ের অর্ডার দিয়ে চা খাচ্ছে। তখন মজদুর মুবারক আর থাকতে পারেনি, জিজ্ঞাসা করলো জহর, তুমি তো, তোমার সঙ্গে তো একসঙ্গে জেলে ছিলাম, তুমি জেলের মধ্যেও আমার সামনে আইএনএ এবং নেতাজির শ্রাদ্ধ করেছো, কুৎসিত ভাষায় বিদ্রুপ করেছো, তুমি এখন কি করে জয় হিন্দ, চলো দিল্লি, নেতাজি জিন্দাবাদ বললে? যে চুপ চুপ,
চুপচুপ চুপচুপ, ওই 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 যে বিশি রায়ের যে একটা ছবি এখন খুব ভাইরাল হয়েছে, এরকম বিশি রায়ের ছবি, এরকম একটা ছবি, চুপচুপ, লোকে শুনতে পাবে। বলছেন হ্যাঁ চুপচুপ চুপচুপ, বলছে এখন যদি আমি সুভাষের প্রশংসা না করি, আইনের প্রশংসা না করি, আমি ইলেকশনে জিতবো কি করে? লুক, I have to win the election and I can win only on the name of Subhash Chandra Bose. দীপঙ্কর, আমি হিস্ট্রি কোট করছি, হ্যাঁ, দিস ইজ ইউর গান্ধী। ব্রহ্মচারিণী, কোনটা ভালো হয়? এই হচ্ছে ইয়োর নেহেরু। বোঝা গেল? এইভাবে আমরা, দোষ তো আমাদেরও কম নয়, আমরা কেন কোনো কিছু স্ক্রুটিনি করি? আমরা সবকিছু উইদাউট স্ক্রুটিনি গ্রহণ করি। আজকে বেশিক্ষণ বলবো না, 37 মিনিটস অল্প বলে ছেড়ে দেবো আমি আজকে। আমার এখনো খাওয়া হয়নি, তোমরা খেয়েছো কিনা জানি না। আমি এবার আমি ছোট ছোট কয়েকটা তোমাদের আমি, আই ওয়ান্ট টু ইন্সপায়ার ইউ টু বি অ্যানালিটিক্যাল, টু বি অ্যানালিটিক্যাল। এবার কমিউনিস্টরা কি করে খুব খুব পপুলার হলো, কারণ কমিউনিস্টদের তখনই তার এটা কিন্তু ভীষণ বদনাম হয়ে গেছে। 1942-তে যেহেতু দে ওয়ার এগেনস্ট দ্য 42 মুভমেন্ট, দ্যাট দে আনপপুলার, অ্যাজ দে হ্যাজ বিট্রেড মেনি ফ্রিডম ফাইটার্স, ব্রিটিশকে ধরিয়ে দিয়েছে ব্রিটিশের কাছে, আনপপুলার। কিন্তু এখন ব্রিটিশের গরজ হচ্ছে কমিউনিস্টদের পপুলার করা, এটা ব্রিটিশেরই গরজ, কারণ এজেন্টকে তুমি যদি পপুলার না করতে পারো, তাহলে সেই এজেন্টকে তুমি কাজ করতে পারো। এজেন্ট মাস্ট বি পপুলার, কারণ ব্রিটিশের এজেন্ট যদি পপুলার না হয়, তাহলে তাকে তুমি জনগণকে ধোকা দেবে কি করে? এজেন্ট মাস্ট বি পপুলার। এবার কমিউনিস্টরা কি করে পপুলার হয়েছিল? অনেকভাবে। একটা এক্সাম্পল, সে সময় গোটা ইস্টার্ন ইন্ডিয়াতে দুর্ভিক্ষ, ব্রিটিশ ক্রিয়েটেড ফেমিন, দুর্ভিক্ষ, খাদ্য সংকট, 60 লক্ষ লোক তো রাস্তায় মরে গেল, ডেড বডি হয়ে গেল, সেগুলো শকুনে খেল। এই সময় ব্রিটিশ লঙ্গরখানা খুলেছিল অনেকগুলো, গ্রামে গ্রামে অনেক জায়গাতে লঙ্গরখানা খুলেছিল। সেই লঙ্গরখানায় ব্রিটিশ কমিউনিস্টদের সিলেক্টিভলি ভলেন্টিয়ার বানিয়েছিল, যাতে ওরা জনগণের চোখে পপুলারাইজড হয়। কিছু বোঝা গেল ব্রহ্মচারিণী? অনেক, আরো অনেক ভাবে পপুলার করেছিল। এবার আসি ওদের, এই যে একটা ছোট করে বলি, এই যে শিশির বোসকে পপুলার করার কেন প্রয়োজন হয়েছিল? শিশির বোস, কারণ শিশির বোস ইজ সিন নো হেয়ার, সুভাষ বোসের কোনো অ্যাক্টিভিটি ছিল না। আপনি এই যে বেঙ্গল ফাইল 64 ফাইলস বেরিয়েছে, শিশির বোসের কোথাও উল্লেখ নেই। ইজ নো হেয়ার ইন এনি আইএনএ মুভমেন্ট, নো ফরওয়ার্ড ব্লক মুভমেন্ট, নাথিং, নো হেয়ার। কিন্তু এই শিশিরকে যদি পপুলারাইজ না করা হয়, তাহলে তার মুখের কথা ভারতের জনগণ শুনবে কেন? কারণ একে দিয়ে অনেক কিছু বলাতে হবে, একে দিয়ে বিয়ের গপ্পটা অ্যাপ্রুভ করাতে হবে, ছায়ের গপ্প অ্যাপ্রুভ করাতে হবে, আরো অনেক নোংরামি করতে হবে। শিশির মাস্ট বি মেড পপুলার ইন দ্য আইজ অফ দ্য পিপল অফ ইন্ডিয়া। শিশিরের দিয়ে, শিশিরই হচ্ছে সেই ব্যক্তি, যে ব্যক্তি সুভাষ বোসকে জানুয়ারি মাসের মাঝামাঝি সময় মিডনাইটে গাড়ি ড্রাইভ করে গোমোয়ে পৌঁছে দিয়েছিল। এই গল্পটা সাইজ করে ছাড়তে হবে। এই সাইজ করে না ছাড়লে শিশিরকে পপুলার করা যাবে না। আর শিশির একবার পপুলার হয়ে গেলেই তাকে দিয়ে এমিলির গল্প, অনিতার গল্প, ছায়ের গল্প, সবকিছুই তো শেখানো যাবে, জনগণকে খাওয়ানো যাবে। আর এই শিশির
এমবিবিএস তো পাশ করতে পারেনি বিভিন্ন কারণে, আমি তাকে দোষ দিচ্ছি না, শুধু সার্টিফিকেট কোর্স ফ্রম ইংল্যান্ড ওয়েলস থেকে, সেই নিয়ে তিনি ভারতবর্ষের বাই দ্য মিডিয়া ক্রিয়েটেড হলেন বিখ্যাত ডাক্তার। মিডিয়া চাই, পেছনে বিসি রায়ের আশীর্বাদ, নেহরুর আশীর্বাদ। কিছু বোঝাতে পারলাম? ইমেজ বিল্ড আপ করতে হয়, ইমেজ বিল্ড আপ না করলে a criminal cannot be projected as a social worker, as a দেশপ্রেমিক পলিটিশিয়ান। এবং মনে রাখবেন, এজেন্ট যখন কোনো এম্পায়ার, কিং বা গভর্নমেন্ট যে কোনো লোককে, সাধারণ লোককে সে এজেন্ট বানাবে না, কারণ সাধারণ লোককে এজেন্ট করে লাভ নেই। সাধারণ লোকের কথা জনগণকে খাওয়ানো যাবে না। কোন একটা লোককে, বিখ্যাত ব্যক্তিকে ঘুষ দিয়ে এজেন্ট বানাতে হবে, অথবা একটা লোককে বিখ্যাত তৈরি করে তার মুখ দিয়ে গল্প জনগণকে খাওয়াতে হবে। আমি সহজ করে কিছু বোঝাতে পারলাম? আমি পরে একদিন বসবো, কিছু কথা বলবো। আমি শুধু চাই আপনারা অ্যানালিটিক্যাল হন। আমি পরের দিন বসবো ওই হিংসা অহিংসার তত্ত্বটা একটু বোঝানোর জন্য। আর আমি আজকে লিখেছি কতগুলো, যে আপনারা দেখুন এই জিন্নার সঙ্গে গান্ধীর সিমিলারিটিজ অ্যান্ড ডিসিমিলারিটিজ, নেহরুর সঙ্গে জ্যোতি বসুর মিল অমিল। আর একটা কি লিখেছি জানি এরকম, মিল অমিল। কারণ সায়েন্সে আমরা প্রথম যুগ থেকে, ছোটবেলা থেকে আমরা অভ্যস্ত, জড় থেকে জীবের তফাৎ আমরা কোলাম করে করে, কম্পারিজন করে করে পড়লে জিনিসটা ক্লিয়ার থাকতো। বা উদ্ভিদের সঙ্গে প্রাণীর তফাৎ এরকম, ভগবানের সঙ্গে শয়তানের তফাৎ, এইগুলো যদি তুমি, ইফ ইউ keep a charts, comparative charts, it becomes clear to you. Brahmacharini, am I right? Am I wrong or right? কোথায় গেল ব্রহ্মচারিণী? হ্যাঁ, আর শাহানা কোথায়? শাহানার মাথায় ডুববে কঙ্কনা। কঙ্কনা যদিও আর্টসের মেয়ে, কিন্তু অ্যানালিটিক্যাল। অভিষেক, ওয়ার্ধা, শরৎবাবুর শেষ স্বাধীন বাংলা আলোচনা করেছি একদিন। শরৎবাবুর মুশকিলটা হয়ে গেছে, আমি বলেছি শরৎবাবু ওয়াজ এ লায়ন ইন দ্য হাইকোর্ট, but as a political leader his foresight was not there. উনি ভীষণ অয়েলিং পছন্দ করতেন, ফ্ল্যাটারিং পছন্দ করতেন, আর মাথার মধ্যে নিজেকে আমি সেকুলার রাখবো। হ্যাঁ, যে সুরাবর্দী ডিরেক্ট অ্যাকশন করে হাজার হাজার হিন্দুকে খুন করলো, হাজার হাজার মা বোনকে রেপ করিয়ে দিল, তার সঙ্গে হাত মেলানো দিল। দিস ইজ নট এ পলিটিক্যাল উইজডম। কিন্তু একটা জিনিস বলেছি, তার কারণ উনি নিজের ইমেজ বিল্ডার, কারণ উনি সুভাষ বোসটাও কিন্তু ভালো করে পড়েননি। এবং আমি সত্যি কথা বলছি, বোস বাড়িতে কেউ সুভাষ বোস ভালো করে পড়েন। শরৎবাবু সুভাষ বোসকে ভালো চিনতেন। তাহলে এই জিনিসটা, ভারতবর্ষের যে পলিটিক্যাল হেরিটেজটাকে, চিত্তরঞ্জন, তারপর সুভাষচন্দ্র, এই হেরিটেজটাকে বহন করলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। ন্যাশনালিজমটা, কালচারাল ন্যাশনালিজম, কালচারাল ন্যাশনালিজম। ভারতবর্ষ একটা কালচারাল এন্টিটি, not only a geographical entity, not religious entity, it is a cultural entity, it is a civilizational entity. এর গভীর জায়গাটা সুভাষচন্দ্রের যে উপলব্ধি, সেটা শরৎবাবু বুঝতে পারে। ভেরি সিম্পলি বলছি, এই বলে শেষ করি আজকে। শুভরাত্রি। হ্যাঁ, আমি আছি স্যার, কমেন্ট করতে গেলেই আপনার ভিডিও বন্ধ হয়ে যাচ্ছে, তাই চুপ করে। আমার ভিডিও বন্ধ হয়ে যাচ্ছে, সব মিস করে গেলাম। কি বললেন এই মুহূর্তে?
কি ভিডিও বন্ধ হচ্ছে কেন? শান্তি স্থাপন করার জন্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং অত্যাচারদের দমন করা কখনোই হিংসা নয়। শান্তি স্থাপন করার জন্য অন্যায়ের প্রতিবাদ, অত্যাচারের দমন করা কখনোই হিংসা নয়। ইয়েস, তাহলে তো কৃষ্ণকে বলতে হয় হিংসার দূত, অর্জুনকে বলতে হয় হিংসু, রামচন্দ্রকে বলতে হয় হিংসু, হ্যাঁ, গীতার বাণীকে বলতে হয় হিংসু, হিংসা। আমি যদি বলি গান্ধী ইজ দ্য বিগেস্ট পয়জনার অফ ইন্ডিয়ান ফিলোসফি, ভারতীয় ফিলোসফি দর্শনকে সব থেকে বেশি যিনি পয়জন অ্যাড করেছেন তার নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। এই লোকটার বায়োলজিক্যাল ফাদার ইজ নট দ্য লিগাল ফাদার। শাহানা, দশের মঙ্গল দেশের মঙ্গল, দেরি হয়ে গেল ইন্দ্রাণীর। আবার রিভিউ করে দেখে নাও তো, রেকর্ডে থাকবে। আমি তো দীপঙ্কর শক্তির গল্প কথা দুটি ইন্টারনেটে পাচ্ছি না, কি বইটা আপনি শুভসাথী বাবুকে দিলে আমরা জেরক্স করে দেবো। কোনটা? আমি তো শক্তির গল্প কথা, শক্তির গল্প কথা, আত্মশক্তির গল্প কথা, ওটা দেখতে হবে কোথায় আছে। আমি কি আবার আবার শাহানা, ইন্ডিয়া ইজ দ্য কান্ট্রি অফ গড। Yes, gods in one plane, the God Almighty in the upper plane. আজকে রাখি, আমি ওইগুলো নিয়ে একটু আর একদিন বসবো। আমি ঠিক করে সময় করে উঠলে আমি পরপর একদিন, একটা সপ্তাহে 4-5 দিন পরপর বসবো একসঙ্গে। 1 ঘন্টা বললে তোমাদের কারো কারো আপত্তি আছে দেখতে পাচ্ছি। আমি 8 ঘন্টার বেশি বসবো না, 8 ঘন্টার বেশি বসবো না, ওই 30 মিনিটস to 35 মিনিটস বসবো। অন ম্যারেজের উপরে আবার ডকুমেন্টস নিয়ে বসবো, কারণ ওখানে সমাজ যত কত ডকুমেন্টসগুলো আবার রিফার করেছে ওইগুলোকেও নেব। আর আগের যে আমার ডকুমেন্টসগুলো আমি 2টো বইয়ে রিফার করছি সেগুলোকেও নেব। নিয়ে পরপর 5-6 দিন আমি ইন ইংলিশ ওটা আমাকে বলতে হবে। আর কোন কোন যেন মিডিয়া চ্যানেলে অনিতা পাপ কিসব বলে যাচ্ছে, ওকে আপনারা একটাই প্রশ্ন করুন, তোমার মায়ের কোন সালে বিয়ে হয়েছিল, কোথায় হয়েছিল, সাক্ষী কে ছিল? আর তোমার কে মা? তোমার এই যে এতগুলো এমএলএ আছে, কে কোনটা তোমার, কোন কোন এমএলএ তোমার মা? শিশির বোসের বইয়ের এমএলএ, না অশোক বোস বড় ভাইয়ের তার বইয়ের এমএলএ, না চেকোস্লোভাকিয়ার এমএলএ, না কোথাকার এমএলএ? কোন এমএলএ তুমি, তোমার মা? আর তোমার এমএলএ কি তোমার সত্যিকারের বায়োলজিক্যাল মাদার? আর তোমার পেপারসে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পেপারসে যেগুলো ডিক্লাসিফাইড, সেখানে কোন মায়ের নাম লেখা আছে? সেই মায়ের জিওগ্রাফি কোথায়? এগুলো জিজ্ঞাসা করো, এগুলো জিজ্ঞাসা করলে একদম দেখবে একদম। আর বোসবাড়িকে জিজ্ঞাসা করুন, বোসবাড়িকে জিজ্ঞাসা করুন, ভাই তোমরা তোমাদের দাদুর কোন সালে বিয়ে দিয়েছিলে? এই প্রশ্নটা করুন না, সালটা বলো তো। একদম কনকন এই প্রশ্নগুলো করো, একদম জাস্ট এই সিম্পল প্রশ্ন, খুব সহজ প্রশ্ন, জটিল প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই। ভেরি সিম্পল কোশ্চেন্স, দ্য ভেরি সিম্পল কোশ্চেন্স। আমি তোমরা পাঠিয়েছো আমাকে ওই মহিলার পাপের ইন্টারভিউটা পাঠিয়েছো। আমি একটু পড়তে, একটু শুনেছি, আমি আরেকবার শুনবো, শুনে নোটস নিয়ে রাখবো। ওখানে কিন্তু এই প্রশ্নগুলোর কোনো জবাব নেই। উনি কোথায় বিশ্ব বিপ্লব করেছেন, কোথায় পৃথিবীতে কি কাজ করেছেন, কি আবিষ্কার করেছেন, এইসব বাতলাগুলো বেড়ে যাচ্ছে। বাবা এই আইডেন্টিটির প্রশ্ন, একটা ম্যানের আইডেন্টিটি, যে কোনো কোর্টে লিগেল কেসে প্রথমে উঠবে তোমার আইডেন্টিটি। হোয়াট ইজ ইউর আইডেন্টিটি? ইউ আস্ক দ্য আইডেন্টিটি অফ দিস। বোসবাড়িকেও তোমরা জিজ্ঞাসা করো,
ভাই তোমাদের এমএলএটা কোন এমএলএ? স্যার এমএন রায় এর লাইফ নিয়ে একদিন বসতে হবে, তোমরাও পড়াশোনা করো, একদিন বসবো। বীরেন রায়ের জীবনী নিয়ে একটু বলেছিলাম, পরে একদিন বসবো, এগুলো সময় করে। এবার এই এই কটা করে একদিন ওই বিয়ের গল্পটা নিয়ে বসতে হবে একদিন। একবার বহুদিন বসিনি, বছরখানেক এটা নিয়ে আমি আর চিন্তা করছি না, দেখলাম একদম এই সহজ প্রশ্নগুলো করি। এই বলে রাখি আজকে। শুভরাত্রি।